প্রথম দফার ভোটের পর কনফিডেন্স ভরপুর বিজেপির। প্রধানমন্ত্রী একের পর এক সভা করছেন, সেই সঙ্গে আমরা দেখলাম মিলেনিয়াম পার্কে হুগলি নদীর তীরে তিনি গঙ্গা বিহার করলেন। অমিত শাহ তো রোজ সভা করে যাচ্ছেন, শোনা যাচ্ছে 27 তারিখ পর্যন্ত তিনি থাকছেন পশ্চিমবঙ্গে। মানে বেনজির চিত্র দেখা যাচ্ছে। আর যেভাবে মানে বিজেপি কনফিডেন্ট মনোভাব দেখাচ্ছে, বিজেপি কি পারবে মানে সেকেন্ড দফাতেও এরকম মনোভাব বজায় রাখতে, তা নিয়ে আজকের এই বিশেষ আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি শুভম চলে এসেছি নিউজ বাণী বাংলার দুর্দান্ত একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে। বন্ধুরা, প্রথম দফার নির্বাচন হয়েছে 152টি আসনে, সেখানে কিন্তু প্রত্যেক দলেরই খাতা খোলার সম্ভাবনা রয়েছে। এখনও যা চিত্র উঠে আসছে, কোন দল কত আসন পেতে পারে সেটা এখন বলার সময় নেই, কারণ নির্বাচন কমিশন গাইডলাইন অনুযায়ী সেই সংখ্যাগুলো অবশ্যই আমরা প্রকাশ করবো 29 তারিখ রাত থেকে। তাই চলে এলাম আসল টপিকে। কনফিডেন্স ভরপুর পারবে কি বিজেপি? কারণ দেখুন, সেকেন্ড দফার যে ভোটটি হবে 142টি আসনে, তার মধ্যে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার মতো জায়গাগুলি রয়েছে। আর এই চত্বরে কিন্তু বিজেপির সাংগঠনিক ক্ষমতা অতটা শক্তিশালী নয়, এটা সকলেই জানেন। তবে এই 2024 বা 21-এর তুলনায় এখনকার বিজেপি কিন্তু অনেক বেশি শক্তিশালী, এটা বলা যায়। কিন্তু যদি আমরা তৃণমূলের সঙ্গে কম্পেয়ার করি, কিন্তু সেই আন্দাজে তারা দুর্বল। সাংগঠনিক দক্ষতা বা সাংগঠনিক শক্তি বলতে কী বোঝায় সেটা আগে স্পষ্ট করে জেনে রাখা দরকার। একটি বুথে অন্তত 5 থেকে 10 জন ছেলে মেয়ে বা কর্মী চাই, কোনো একটি নির্দিষ্ট দলে, যারা বিভিন্ন কর্মসূচি করবে সেই দলের হয়ে, বা পোস্টার, ব্যানার বা বিভিন্ন যে দলে একটা কর্মসূচিগুলি হয় সেগুলো তারা উপস্থাপন করবে। সেই বুথে মানুষের সঙ্গে মেলামেশা করবে, সেই বুথে সেই দলের কাজকর্ম করবে। ভোটের সময় বিভিন্ন যে রাজনৈতিক দলের কাজকর্মগুলি থাকে সেগুলো করবে, এজেন্ট বসানো থেকে শুরু করে ক্যাম্পস তৈরি, এগুলো যে করবে, এগুলোকে বলা হয় সাংগঠনিক ক্ষমতা। অর্থাৎ প্রত্যেকটা বুথে 5 থেকে 10 জন কর্মী চাই। এই জায়গাটায় কিন্তু বিজেপি কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে। কারণ এটাও ঠিক যে পশ্চিমবঙ্গের যে ভোটের ইতিহাস, সেখানে এই শহর মানে কলকাতা লাগোয়া যে অংশগুলো রয়েছে, সেখানে বিজেপি কর্মীদের একটু সাময়িক হলেও ভয় রয়েছে। উত্তরবঙ্গে বা জঙ্গলমহলে সেই চিত্রটা নেই অতটা। ফলে এখানে কিন্তু সাংগঠনিক মানে ব্যর্থতাটা কিন্তু বিজেপিকে মেক আপ করতে হবে। আর এখানে কিন্তু আরেকটি বিষয় হয়ে গেছে, বিজেপি যদি কনফিডেন্সও থাকে, সেই সঙ্গে থাকে বামেদের ভোট ফ্যাক্টর। কলকাতা সহ কলকাতার পাশে যদি একটা বৃত্ত টানেন, যা ছোটোবেলায় আমরা জ্যামিতি করতাম, হাওড়া, হুগলি, দক্ষিণ, উত্তর 24 পরগনা জুড়ে, এখানে কিন্তু বামেদের ভোট একটা ফ্যাক্টর। কারণ বামেরা একটা নির্দিষ্ট শতাংশ ভোট পাবে। এবার যতই আপনারা প্রচার চালান যে মানে বামেদের ভোট বিজেপিতে যাবে, বিজেপির ভোট এখানে আসবে, দেখুন বামেদের ভোট কিন্তু একটা নির্দিষ্ট শতাংশ বামেদের কাছেই থাকবে, সেটা কিন্তু কোনো দলে শিফট হবে না। এটা বুঝে রাখুন, এটা কিন্তু ক্যালকুলেশন। তার কারণটাকে আমি বলে দিচ্ছি। দেখুন, 2021 সালে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনাদের বলা ভালো। দমদম উত্তর বিধানসভা 2021 সালে এই আসনে তৎকালীন মানে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,400 ভোট। আর 2024 সালে লোকসভা নির্বাচনের প্রার্থী ছিলেন হচ্ছে সুজন চক্রবর্তী, এই চত্বরে, দমদম চত্বরে। সেই সময় দমদম উত্তর বিধানসভা নির্বাচনে সিপিএম পেয়েছিল 45,000, অর্থাৎ মাত্র 400 ভোট কমেছিল। ফলে আমরা তাদের যুক্তির নিরিখে ধরে নিই, আপনারা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেই রেজাল্টগুলো। সিপিএম তাহলে দমদম উত্তরে পাবেই 45,000 ভোট থেকেই তারা শুরু করছে, কারণ শেষ দুই ভোট তারা 45,000 ন্যূনতম পেয়েছে। তাই এবার তাহলে দীপশিতা ধর ভালোই ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, তাহলে তারা শুরুই করছে 45,000 প্লাস থেকে। এটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, 2-3 হাজার এদিক ওদিক হয়, 2,000-3,000 কমবে বাড়বে, সেটা আলাদা বিষয়। কিন্তু গড় হিসাবে যদি আমি ধরি, 45,000 থেকেই কিন্তু তারা শুরু করছে। আমি শুধু এটার উদাহরণ দিয়ে বোঝালাম। তাহলে বুঝে নিন বাকি যে আসনগুলি রয়েছে সেখানে কিন্তু বামেদের ভোট বড় ফ্যাক্টর। আমি আসনগুলো বলে দিচ্ছি। দমদম উত্তর, মধ্যমগ্রাম, পানিহাটি, কামারহাটি, শ্রীরামপুর থেকে শুরু করে উত্তরপাড়া, কোন্নগর, এরকম প্রচুর আসন রয়েছে যেখানে কিন্তু বামেদের ভোট একটা বড় ফ্যাক্টর। আরও বেশি আসন রয়েছে, সবকটা আসন তো বলা সম্ভব নয়, অনেক সময় মনেও থাকে না। ফলে এই আসনগুলোতে কিন্তু মানে তৃণমূল বিরোধী ভোট দুই ভাগে ভাগ হয়ে যায়। আবার তৃণমূল এই সব আসনে আসন বাড়াতে গেলেও কিন্তু তৃণমূলকে নিজের আরও বেশি প্রচারের দিকে মন রাখতে হবে। তৃণমূল প্রচারে কোনোভাবে পিছিয়ে নেই, কিন্তু আরও বেশি প্রচার করতে হবে, কারণ এত বছর শাসনে থেকে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তৈরি হয়ে থাকে। এবার বিজেপিকে যদি এইসব জায়গায় মেকআপ করতে হয়, বিজেপিকে কিন্তু অনেক বেশি মানে প্রচারের দায়িত্ব নিতে হবে। আমি দেখেছি অমিত শাহ পুরো গোটা এইসব চত্বর চষে বেড়াচ্ছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সভা করছেন, রোড শো করছেন, একাধিক কার্যক্রম করছেন, এবং বিজেপি এই ব্যাপারে নাকি অত্যন্ত কনফিডেন্ট। আমি জানি না বিজেপি আগামী দিনে সরকারে মানে এই চত্বরগুলোতে বড় আসন পাবে কিনা, কারণ এই চত্বরগুলোতে যদি ভালো আসন না পায়, 142টার মধ্যে যদি বিজেপি ভালো আসন না পায়, বিজেপির কিন্তু মানে আশাভঙ্গ হওয়ার সময়ের অপেক্ষা। তবে এখনও অবধি কিন্তু বিজেপি অত্যন্ত কনফিডেন্ট। এই বিষয়ে অমিত শাহ একটি সাংবাদিক বৈঠক করেছেন, তিনি কি বলেছেন এই বিষয়ে
সেটা আমরা এক্ষুনি জেনে নেব। पार्टी की सरकार ही ये करेगी। মৌপিয়া নন্দী, কলকাতা টিভি। गुड मॉर्निंग सर। सर जो अगला जो नेक्स्ट दूसरा चरण पे जितने सारे सीटों में वोट है वो अभी तक आपके लिए थोड़ा सा टफ। नहीं, हमारे लिए तो पूरा बंगाल ही टफ था। 3 ही सीट थी हमारी। हमने ऐसे कई राज्य हैं जहां सीधी सरकारें बनाई, असम, त्रिपुरा, मणिपुर, ढेर सारे राज्य हैं ऐसे। और ये कोई नई बात नहीं है भारतीय जनता पार्टी। अभी तो हम 77 सीटों की पीठ पर बैठे हैं। यहां से सरकार बनाना बहुत सरल है। और सरकारें भारतीय जनता पार्टी नहीं बनाती, सरकारें देश की जनता बनाती है, बंगाल की जनता बनाती है। हमने पूरे प्रचार में उत्साह देखा है। इस बार भाजपा की सरकार बनना सुनिश्चित है। आप भी भाजपा के लिए वोट कर दीजिए, आपका योगदान रजिस्टर्ड हो जाएगा। बैठिए। रोहित खन्ना, टाइम्स ऑफ इंडिया। Sir, दो सवाल. Do you see, sir, this and there is a palpable thing that, sir, there is a lot of anti-incumbency vote this time with the high turnout. Do you see, sir, this anti-incumbency vote fragmented, and also do you see, sir, there will be a lot of seats where the winning margin will be very thin? मुझे तो सुनामी दिख रही है भाई, और मुझे लगता है कि बहुत बड़े मार्जिन के साथ सीटें भी बढ़ेगी और सीट जीतने का मार्जिन भी बढ़ेगा। कल मैं मध्यम ग्राम में गया था, रात को जो नजारा दिखा है, मध्यम ग्राम में मैं चौथी बार प्रचार करने के लिए गया, पहली बार नहीं गया हूं। मध्यम ग्राम में रोड शो बहुत, मतलब मेरी कल्पना से बहुत बड़ा था। नहीं, देखिए, पहले कलकत्ता सिटी कांग्रेस के लिए वोट करता था, एक बार परिवर्तन हुआ और कम्युनिस्ट आए, फिर कम्युनिस्टों के लिए करता था, एक बार परिवर्तन हुआ, दीदी आई, अब दीदी के लिए करता है। इस बार परिवर्तन होगा, भाजपा आएगी और हर बार की तरह 30 साल तक भाजपा के साथ रहेगी। আমি যার নাম ডাকছি এবং তিনি হাত তুলবেন, মনোজ্ঞা লোহিওয়াল দিদি, এনডিটিভি। মনোজ্ঞা লোহিয়াল দিদি, এনডিটিভির। अमित जी, मेरा सवाल ये है कि अभी तक प्रधानमंत्री नरेंद्र मोदी ने झालमुड़ी खाई है, नाव में आज सैर की है और उसके बाद गंगा नदी और बाकी सबकी बातें हुई हैं। जो भी होता है उसे मुख्यमंत्री ममता बनर्जी कहती हैं या तो पब्लिसिटी स्टंट है या फिर बंगाल में एक जगह बनाने की ममता जी कोशिश का है। मानसिकता ऐसा है, मोदी जी बोलेंगे नहीं कभी, मगर गलती से बोल जाए टीएमसी को वोट दो तो कहे नो 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 नहीं देना है, मोदी कहता है टीएमसी को वोट मत देना। अब ममता जी को कौन समझ सकता है? भला कोई गंगा में नाव से सैर करे और अपने आप को गंगा किनारे रहने के वाले लोगों के साथ जोड़कर गंगा के शुद्धिकरण का वादा याद कराए, इसमें क्या आपत्ति हो सकती है? और झालमुरी खाने में क्या आपत्ति? ममता दीदी भी मैंने सुना है खाती है, अब मोदी जी खा रहे हैं तो विरोध कर रही है। বিপ্রশ্রী, आनंदबाजार पत्रिका। भाई ये आगे से हाथ खड़े करते हैं, उनको बुलाओ यार, तुम कमाल आदमी हो। गुड मॉर्निंग सर। কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, নমস্কার।